দর্শক আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি পদত্যাগ না করলেও আপনারা জানেন যে আজকে বিএনপি এবং জামাতের সাথে তার একটি বৈঠক আছে এবং বৈঠক শেষে হয়তো তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ভাষণ দেওয়ার পর থেকে বলতে গেলে আগামীকাল থেকে যে সরকারটি আসবে সেটা হবে একটা নতুন সরকার। সেই সরকারের প্রধান কি ডক্টর ইউনূস থাকবেন নাকি অন্য কেউ থাকবেন সেটাও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাইতেছে না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার থাকবেন না এবং আসতে পারে তত্ত্বাবধায়ক সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন কিভাবে করা যায় সে ব্যাপারে আইন বিশেষজ্ঞ যারা আছেন, আইনি প্রশ্নে কোনো বাধা আসবে কিনা সে ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা চলতেছে। এখন দৈনিক ইত্তেফাক থেকে আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কি হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইনগত দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পুনর্গঠনের সুযোগ কতটা আছে, সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা এসব প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টা পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনার শুরু জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে। আপনারা জানেন যে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে নাহিদ ইসলামই নিশ্চিত করেছেন যে আসলেই তিনি প্রকৃতপক্ষেই পদত্যাগ করতেছেন এবং তিনি পদত্যাগের কথা ভাবছেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে? এটি কি পুনরায় গঠন করা যাবে? আইনে সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে? এ ব্যাপারে বিভিন্ন আইন বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিয়েছেন। আইনজীবীদের কেউ কেউ বলেছেন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ফলে এখন অধ্যাপক ইউনূস পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট হবে না, তখন নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। তাদের ব্যাখ্যা হচ্ছে অধ্যাপক ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, সে সরকার শুধু নির্বাচন করবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি পদত্যাগ নেয় বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি থাকেনও বা যদি তিনি চলেও যান, পরবর্তী সময়ে যে সরকারটা আসবে সেটা সম্ভবত আপনার তত্ত্বাবধায়ক সরকার হবে, সে শুধু নির্বাচন দিবে এরকমের একজনে মনে করছেন। এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহিদিন মালিক, আপনারা চিনেন যে শাহিদিন মালিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করে ভিন্নভাবে। তিনি বলেন আইনে কি বলা আছে তা এখন ধার্তব্যের মধ্যে পড়ে না, কারণ আইন অনুযায়ী কিছু হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবিধানিক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্ট। সে অংশটি বাতিল করা হয়েছে, তার ফলে দেশের সংবিধানে আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে সাংবিধানিক যে জটিলতা, সেই জটিলতা কাটিয়ে যদি এখন নির্বাচনকালীন যে সরকার সেটা গঠন করার ক্ষেত্রে সেই তত্ত্বাবধায়ক সরকারের দিকে হাঁটছে, যার সে কাজ হবে শুধুমাত্র একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রকে ছেড়ে দিয়ে তারপর তিনি চলে যাবেন। শাহিদিন মালিক বলেছেন অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন করা যাবে না এবং পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর সুযোগ করা হলো, এই সংশোধনী করার ক্ষমতা তো সংসদ ছাড়া কারণেই, তাই এখন জোড়াতালি দিয়ে চলতে হবে। এখন আর আইনের ভূমিকা নাই, আইন অনুযায়ী কিছু হচ্ছে না, সব আইনের বাইরে হচ্ছে, আইনের প্রশ্ন এখন অবান্তর। মানে এই যে পঞ্চদশ সংশোধনী যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে থাকবে না সেটা তো সংসদে পাস হয়ে গেছিলো যে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। তো পরবর্তীতে আপনারা জানেন যে কোর্টের মাধ্যমে একটা রায় নিয়ে আসা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসা হয়েছে এবং ওই যে সংশোধনী সেটাকে বাতিল করা হয়েছে। এখন এই যে বাতিল করা হয়েছে এটাও তো অবৈধভাবে করা হয়েছে, কারণ আপনি সংসদ থেকে তো ম্যান্ডেট নিয়ে আসেন নাই। তো সংসদ থেকে ম্যান্ডেট নিয়ে আসেন না, এই জন্য শাহিদ মালিক বলছে যে এখন যা কিছু চলছে মানে অবান্তরভাবে চলছে, এখানে এখন জোড়াতালি দিয়েই চলতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ মনে করেন মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে কোনো সাংবিধানিক সংকট হবে না, উনি পদত্যাগ করলে নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। উনি যদি থাকেনও নির্বাচন করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়েই সরকার গঠন করা যাবে। তো বুঝতেই পারতেছেন যে আসলে এই প্রশ্নটা এখন সামনে আসতেছে বারবার, যে সংস্কার সব বাদ, জাতির পাইনমারা সারা, এখন শুধুমাত্র নির্বাচন, না থাকলো সংস্কার, না থাকলো বিচার, না থাকলো কোনো কিছু, সব কিছু শেষ। জুলাইতে কোনো কিছু হয় নাই, আগস্টেও কোনো কিছু হয় নাই, এটাই শেষ। এখন শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, তারপর বিএনপি যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র চালাবে, এটাই হলো এখন নির্বাচনই হলো মূল টার্গেট। এবং বিএনপি যেভাবে উঠে পড়ে লাগছে, চেপে ধরেছে এবং বিশেষ করে রাষ্ট্রের একটা শক্তি যেভাবে ডক্টর ইউনূসকে চেপে ধরেছে, এখন এই মুহূর্তে তার
আসলে তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেন, তারপর যদি তিনি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, এই নিশ্চয়তাও অন্তত ডক্টর ইউনূসকে দিতে হবে। এবং এই নিশ্চয়তা যদি উনি না পান, তাহলে উনি সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারেরও দায়িত্ব তিনি নেবেন বলে আমার কাছে মনে হয় না। কারণ তিনি ইতিমধ্যে বলেছেন যে রাষ্ট্রে কেউ আমার কথা শুনছে না, বা আমি যেটা বললি সেটা হয় না, এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার কোনো ভরসা নাই, কোনো রকমের কোনো না আছে নির্বাচন কমিশনারের প্রতি ভরসা, মানে কারোর প্রতি তার, মানে তিনি যেভাবে চালাইতে চান সেভাবে কেউই চলতেছে না। তো রাষ্ট্র মানে বা রাষ্ট্রীয় প্রশাসন ডক্টর ইউনূসকে জিম্মি করে রাখেছে, মানে ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল ভেঙে সবাই খাচ্ছে। তো সেই জায়গায় উনি টিকতে থাকলেও, বা এই যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব তিনি আদৌ নেবেন কিনা, এবং নিলে তিনি সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে তার যে বিশ্বব্যাপী তার যে সুনাম, সেটাও কিন্তু ক্ষুণ্ণ হবে। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সেই আপনার আজকে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি বলতে পারেন, অথবা কালকে হয়তো তিনি বলতে পারেন যে আসলে পরবর্তী সরকার কী হতে যাচ্ছে বা তিনি কী করবেন। আসসালামু আলাইকুম।